বিশ্বাসের জমি যদি নড়ে যায়, বিপন্ন হয়ে পড়ে অস্তিত্ব। যে স্বপ্ন তাড়িয়ে বেড়ায়, যে স্বপ্ন মুঠোয় ধরার জন্য ছুটতে শুরু করে কেউ, তাই হয়ে ওঠে মরীচিকা। এমন ঘটনা কতটা প্রভাব ফেলে মনে। কেউ কেউ হয়তো সামলে নিতে পারে নিজেকে, কেউ কেউ এর ধাক্কায় হারিয়ে ফেলে ভারসাম্য। শ্রমণার সঙ্গে কি তেমনই কিছু ঘটল? প্রেম এমন একটা মোহ, কেউ এর বৃত্তে পড়লে আর কোনো কিছু খেয়ালই থাকে না। এমনকি যার সঙ্গে সে প্রেম করছে সে আদেও তাকে ভালোবাসে নাকি একটা ফাঁদ, সেটা বোঝার মতো বোধ বুদ্ধিও কাজ করে না। তখন আমি প্রণীতের প্রেমে এতটাই অন্ধ হয়ে গিয়েছি যে আমার পুরো নিয়ন্ত্রণ ওকে দিয়ে ফেলেছি। ও যা বলে, ও যা চায় তাই করি। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। প্রদীপের তলাতেই সবচেয়ে বেশি অন্ধকার থাকে। একটা 25 বছরের মেয়ে যদি বুঝতে না পারে, ক্ষতি তো তার হবেই। হলেও তাই। সে সময় বরিবলির হাসপাতালে সুধি আপটে নামের একটি মেয়ে সাইকিয়াট্রিস্ট হিসেবে জয়েন করলো। কিছু মেয়ে এমন সুন্দরী হয় যে তাকে পাওয়ার জন্য সবাই পাগল হয়ে ওঠে। সুধি সেই রকম ডাকসাইটে সুন্দরী, যারা খুব যত্ন করে ঈশ্বর বানিয়েছেন ওকে। সুধি চাইলে মডেলিং করতে পারত, নায়িকা হতে পারত। সেই সুধি হাসপাতালে আসার পরই প্রথম ধাক্কাটা খেলাম। সুধির ডিপার্টমেন্ট ইনচার্জ প্রণীতি। এক রাতে জুহুর একটা নামি রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিলাম আমরা দুজন। তখনই কথাটা পারল প্রণীত। আপনি থেকে অনেক আগেই তুমিতে নেমে এসেছিলাম আমরা। প্রণীত বলল, সুধি নামের একটা মেয়ে আমাদের ডিপার্টমেন্টে সদ্য জয়েন করেছে। মেয়েটা ভালো, নিজের কাজ নিয়েই থাকে। ও একটা ছোট্ট মুশকিলে পড়েছে, তুমি কি হেল্প করতে পারবে? এই রেস্টুরেন্টে আগেও গিয়েছি। ওদের শেফ দারুণ চাইনিজ বানায়। নুডলসের সঙ্গে গরম গরম কুংপাও চিকেন সার্ভ করেছিল। আমি আর লোভ সামলাতে পারিনি। খেতে খেতে আমি জিজ্ঞেস করলাম, এত হেসিটেট করছো কেন? বলো না, কি হেল্প করতে হবে? প্রণীত তবু সংকোচ নিয়ে বলল, ও এখন হস্টেলে আছে, লেডিজ হস্টেলেই। এমনিতে চিন্তার কিছু নেই, তবু একটা ফ্ল্যাট খুঁজছে। মুম্বাই আবার ভাড়া বাড়ি জোগাড় করা, দুবেলা খাবার জোটানোর থেকেও কঠিন, সেটা তো তুমি ভালো করেই জানো। ও যদি তোমার সঙ্গে থাকে, অসুবিধা হবে? প্রণীতের এত সংকোচ দেখে আমি হাসলাম। কান্দিওয়ালির 1 রুম ফ্ল্যাটে থাকি, তোদের আগেই বলেছি। একা থাকতে অসুবিধা হয় না, তবে কাউকে সঙ্গী পেলেও মন্দ হয় না। হসপিটাল থেকে বাড়ি ফেরার পর কাউকে তো পাবো যার সঙ্গে দুটো কথা বলা যাবে। প্লেটে স্পুন নামিয়ে প্রণীতের চোখে চোখ রেখে বললাম, এই কথা? তার জন্য এত সংকোচ? আচ্ছা, একটা কথা বলো তো, যে দুটো মানুষ মনের বাঁধনে বাঁধা পড়েছে তারা সবকিছুই নিজেদের মধ্যে শেয়ার করে, তাই তো? তুমি তাহলে এত ফর্মালিটি করছো কেন? আমরা কি কাপল নই? প্রণীত আমার হাতে হাত রেখে বলল, শ্রমণা, প্লিজ আমায় ভুল বুঝো না। তোমাকে আমি ভীষণ রেসপেক্ট করি। কেউ যদি কাউকে মন প্রাণ ঢেলে ভালোবাসে, সে সবসময় তার পার্টনারের ইচ্ছেটা আগে জানার চেষ্টা করবে। আমিও সেটাই করছিলাম। তুমি একটা ফ্ল্যাটে একা থাকো, একা থাকাটা একটা অভ্যেস। এতে যখন কেউ অভ্যস্ত হয়ে পড়ে, সে কখনোই চায় না তার প্রাইভেসি জোনে অন্য কেউ ঢুকে পড়ুক। আমি সেটা চাইছিলাম না, তাই তোমার মতামতটা জানতে চাইলাম। আমি বলছি বলে রাজি হও, সেটা কিন্তু আমি চাই না। তোমার ইচ্ছে হলে তবেই হ্যাঁ বলো। প্রণীতকে হেসে বললাম, তোমার তো মন নিয়েই কাজ, তাই সবার মনটা আগে পড়ার চেষ্টা করো। আচ্ছা বলো তো, আমার মনের কতটা তুমি দখল করে রেখেছ? প্রণীত লজ্জা পাওয়া হাসি হেসে বলল, ধ্যাৎ, আমি কি করে জানবো? মুখোমুখি টেবিলে বসেছিলাম। প্রণীতের ডান হাতের আঙুলগুলো আমার আঙুল দিয়ে জড়িয়ে ধরে বললাম, মনের ডাক্তার তো দেখছি তার প্রেমিকার মনের কোনো খবরই রাখে না। রেস্টুরেন্ট থেকে ডিনার সেরে আমাকে ড্রপ করে দিয়ে গেল প্রণীত। গাড়ি থেকে নামার সময় ওর হাত ধরে বললাম, সুধি আমার কাছেই থাকুক। তুমি যখন ওকে ভালো করে চেনো, আমার কোনো আপত্তি নেই। মেয়েটাকে দেখেছি, তবে আলাপ নেই। কাল হসপিটালে ওর সঙ্গে আমার আলাপ করিয়ে দিও। প্রণীত একটু চিন্তিত গলায় বলল, ঠিক আছে, তা করিয়ে দেব, তবে একটা মুশকিল হয়ে গেল।
নেক্সট উইকেন্ডে তোমার ফ্ল্যাটে আমি যাব ভাবছিলাম, সুধি এলে আর তা হবে না। এক ফালি হেসে ওর গালে হাত বুলিয়ে বললাম, সেটা আমি একা থাকলেও হবে না, একটু অপেক্ষা করতে হবে। পরদিন হাসপাতালে সুধীর সঙ্গে আলাপ করিয়ে দিল প্রণীত। দূর থেকে ও যতটা সুন্দরী, কাছে গেলে আরো অনেক বেশি লাগে। সুন্দরী হলেও দেমাক নেই। সুধীর ব্যবহার খুব সহজ সরল, বেশ লাজুকও। বয়স আমার থেকে কম। হসপিটালের ক্যান্টিনে আমি, প্রণীত আর সুধি বেশ কিছুক্ষণ আড্ডা মারলাম। সুধি লাজুক গলায় বলল, मैं आपको दीदी बुला सकती हूँ? আমি হেসে বললাম, क्यों नहीं, लेकिन मेरे फ्लैट में अगर रहना चाहती हो कुछ शर्तें माननी पड़ेगी। সুধি একটু উদ্বিগ্ন গলায় প্রণীতের দিকে এক ঝলক তাকালো, তারপর ঢোক গিলে আমাকে বলল, वो क्या है दीदी? आंगुल गुने আমি বললাম, एवरी ऑल्टरनेटिव डे तुम डिनर बनाओगी, काम वाली बाई नहीं है, घर की सफाई में भी हाथ बटानी होगी, और तीसरी, अगर रहना है दीदी के साथ तो बांग्ला सीखनी होगी, मंजूर? আমার কথা শুনে সুধি একগাল হাসলো। ও হাসলো নাকি ঝর্ণা বইছিল কে জানে। কি সুন্দর দেখতে মেয়েটাকে, একদম নিখুঁত। উজ্জ্বল কমলা রঙের একটা সালোয়ার কামিজ পরেছে, তাতে যেন আরো উজ্জ্বল লাগছে ওকে। হাসতে হাসতে সুধি বলল, দিদি जो कुछ भी सिखानी है आप सिखा लेना। আমি ওর গালটা টিপে বললাম, फिर देर किस बात की, आज ही से बांग्ला सीखने की कोचिंग शुरू कर दो। হস্টেল ছেড়ে রাতেই চলে এলো সুধি। বয়সে আমার থেকে ছোট হলেও বেশ ধীর স্থির আর গোছানো মেয়েটা। রান্নাও চমৎকার পারে। শুধু রুমমেট নয়, সত্যিও আমার বোন হয়ে উঠল। আমার ফ্ল্যাটটা ওয়ান রুম হলেও ডাইনিংটা বেশ বড়। সেটাকেই ও নিজের বেডরুম করে নিল। হাসপাতাল থেকে আমার ফিরতে একটু দেরি হতো। প্রায় রাতে ও ডিনার বানিয়ে রাখত, কখনো কখনো বাইরে থেকে খাবার আনিয়ে নিতাম। সুধি আমাকে অবাক করে দিয়ে বাংলা শিখতেও শুরু করে দিয়েছিল। আমার সঙ্গে বাংলাতেই কথা বলার চেষ্টা করত। ওর ভাঙা ভাঙা বাংলা উচ্চারণ শুনতে খুব ভালো লাগতো। সুধিকে ভালোবেসে ফেলেছিলাম। ছুটির দিনগুলো একসঙ্গে বেড়াতে যেতাম, ভালোই কাটছিল দুজনের। কে জানতো এত সুখ কপালে সইবে না। এমন কিছু অপেক্ষা করে রয়েছে যা আমার জীবনটাকেই তছনছ করে দেবে। মুম্বাইয়ে শীত বলে কিছু হয় না। ডিসেম্বর জানুয়ারি মাসে শেষ রাতের দিকে হালকা শীত শীত করে, গায়ে একটা চাদর দিলেই চলে। 3 তলায় আমার ফ্ল্যাট, তাই মাথার দিকে জানলাটা রাতে শোয়ার সময় খোলাই রাখি। মুম্বাই এক আশ্চর্য শহর, সারা রাত জেগে থাকে। আমাদেরও শুধু একটু রাতই হয়। এক রাতে অস্বস্তিতে ঘুম ভেঙে গেল। রাস্তার স্ট্রিট লাইটের মৃদু আলো জমাট অন্ধকারটা ফিকে করে দিয়েছে। ওই আবঝা আলোয় দেখলাম একটা ছায়া আমার খুব কাছে এসে পড়েছে। চমকে উঠলাম। জোর করে নিজেকে ছাড়িয়ে নিতে গিয়ে দেখি প্রণীত। এত বিপন্নতার মধ্যেও আমি হতবাক হয়ে গিয়েছি। ও এত রাতে এখানে এলো কি করে? কেন এসেছে? প্রণীতকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ওকে বিয়ে করতে চাই, কিন্তু তার আগে ঘনিষ্ঠ হওয়া সম্ভব নয়। শিক্ষা সংস্কার আমাকে আটকালো। আমি করুণ গলায় বললাম, প্রণীত তোমার দুটি পায়ে পড়ি, প্লিজ এমন করো না। আমি আমি ঠিক সম্পর্কটা এমন করে দেখি না। প্রণীত কোনো কথাই বলল না, আমাকে জাপটে ধরলো। ওর সঙ্গে লড়াই করলাম, অনেক নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলাম, চিৎকার করলাম, বারবার ডাকলাম সুধিকে, এলো না। প্রণীতের সঙ্গে পেরে উঠলাম না শেষ পর্যন্ত। ভোর রাতে আমার ঘর থেকে বেরিয়ে গেল প্রণীত। আমি পড়ে রইলাম নিস্তেজ হয়ে। অনেকক্ষণ ওইভাবেই পড়ে রইলাম। শরীর আর মন দুই ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যখন হুঁশ এলো, অপমানে লজ্জায় দিশেহারা হয়ে আমি ছুটে গেলাম সুধীর ঘরে। ও তখন অঘরে ঘুমোচ্ছে। আমি অবাক হয়ে গেলাম। ওর আর আমার ঘরের মাঝে একটা দরজা ছাড়া কিছুই নেই, তাও ভেজানোই থাকে, অথচ ও শুনতেই পেল না। তাছাড়া প্রণীত ঘরে ঢুকলো কি করে?